দেশের ভেতরে বিক্ষোভে ফুঁসছে মানুষ। নেতানিয়াহুর পতন কি আসন্ন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। কি কপাল আমাদের! গাজা যুদ্ধ চলমান আছে। গাজা যুদ্ধ নিয়ে কত বিশ্লেষণ আমরা করেছি, এখনও করছি। এরই মধ্যে আমাদের দেশের এক নেতানিয়াহুকে ঠিক ইসরায়েলের নেতানিয়াহুর মতোই হত্যাযজ্ঞ করতে দেখলাম। আমরা সবসময় বলেছি, ইসরায়েলের নেতানিয়াহু পৃথিবীর সবচেয়ে বর্বর রাষ্ট্রপ্রধান, যিনি অবৈধভাবে অন্যের রাষ্ট্রে হস্তক্ষেপ করছে এবং দখল করে নিচ্ছে ভূমি। গাজা এবং ইসরায়েল এই দুই রাষ্ট্রের ধর্মও আলাদা, সংস্কৃতিও আলাদা। কিন্তু আমাদের দেশে যে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে জঘন্য এক শাসক দীর্ঘ 16টি বছর ধরে কাঁধে চেপে বসেছিল, যে কিনা তার নিজের দেশের তরুণ নাগরিক একই ধর্মের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তাই মানুষ বলছে, নেতানিয়াহু তো পাষণ্ডই, কিন্তু হাসিনার চেয়ে আর কোনো স্বৈরাচার ও খুনি রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে আছে বলে কারও জানা নেই। যাই হোক, নেতানিয়াহুর প্রসঙ্গে আসি। গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। জিম্মি উদ্ধারে নেতানিয়াহুর ব্যর্থতার কথাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছে ইসরায়েলিরা। এসব কিছুর জন্য নেতানিয়াহুই দায়ী, এমন অভিযোগই তুলছেন তারা। শুধু অভিযোগই নয়, সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে পথেও নেমেছেন হাজারো মানুষ। রোববার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলও। এছাড়া সোমবার ইসরায়েল জুড়ে ধর্মঘট ডেকেছে দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন হিস্টাড্রুটো। ইতোমধ্যে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াও শুরু করেছে। খবর আল জাজিরা মিডল ইস্ট আই। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহুর কারণেই জীবিত অবস্থায় ফিরতে পারেননি জিম্মিরা, কারণ তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হননি। অথচ 300 দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 11 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের শুরু হওয়া সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রোববার রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে নেতানিয়াহুকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে বাকি বন্দীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান। ইসরায়েলি শহরগুলোতে বিক্ষোভকারীদের বেশিরভাগই ইসরায়েলি পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবেই মিছিল করছিল। তবে তেল আবিবে বিক্ষোভরত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে একটি প্রধান মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের মধ্য থেকে 29 জনকে আটক করে। বিবিসি জানিয়েছে, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও শেষ পর্যন্ত পুলিশি ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এই বিক্ষোভে অন্তত প্রায় 5 লাখ ইসরায়েলের নাগরিক অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভে ইসরায়েলের পতাকা, বিভিন্ন ফেস্টুন এবং নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেন আন্দোলনকারীরা। অনেকে নেতানিয়াহুর মুখোশ পরিধান করে রক্তে রঞ্জিত হাত নিয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন। অন্যদিকে আল জাজিরা বলছে, প্রায় 11 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রোববারের রাতের বিক্ষোভটি ছিল সবচেয়ে বড়। বিক্ষোভকারীদের মধ্যে হামাসের কাছে জিম্মি থাকা স্বজনদের অনেকে অংশ নিয়েছেন। তারা অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি চেয়েছেন। এরই মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার জন্য সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম ট্রেডস ইউনিয়ন ফেডারেশন হিস্টাড্রুটো। গত বছরের 7 অক্টোবরের পর প্রথমবারের মতো এ পদক্ষেপ নিল তারা। ইসরায়েলের প্রধান বিমান পরিবহন কেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দর সোমবার সকাল 8টা থেকে বন্ধ রাখার কথা জানিয়েছে ইউনিয়নটি। এছাড়া ধর্মঘটের সময় ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা সহ ইসরায়েলের অর্থনীতির প্রধান খাতগুলোকে বন্ধ বা কার্যক্রম ব্যাহত করার লক্ষ্য নিয়েছে এই ইউনিয়ন। হিস্টাড্রুটের প্রধান আর্নন বার ডেভিড বলেছেন, একটি চুক্তি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা চুক্তির পরিবর্তে লাশের ব্যাগ পাচ্ছি। ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিবের পৌর পরিষেবাগুলো সোমবারের এই ধর্মঘটে বন্ধ থাকবে।
ইসরায়েলি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে তারা এই ধর্মঘটকে সমর্থন করেছে এবং বন্দীদের জীবিত ফিরিয়ে আনতে সরকার তার নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে। এদিকে শ্রমিকরা যেন বিক্ষোভে অংশ না নেন সেজন্য ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেছেন, যারা শ্রমিক ধর্মঘটে অংশ নেবেন তাদের বেতন দেয়া হবে না। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদও নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু ও তার মন্ত্রী পরিষদের কারণে বন্দীরা জীবিত ফিরতে পারেননি। অন্যদিকে 6 বন্দীর মরদেহ উদ্ধারের পর চাপে পড়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, গত ডিসেম্বর থেকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি, কিন্তু হামাস রাজি হচ্ছে না। তিনি বলেছেন, গত 16 আগস্টও যুক্তরাষ্ট্রের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল ইসরায়েল, কিন্তু হামাস এতে রাজি হয়নি। তবে হামাস জানিয়েছে ইসরায়েলি বাহিনী যে 6 বন্দীর মরদেহ উদ্ধার করেছে তাদের মধ্যে 3 জনকে চুক্তি হলেই মুক্তি দেওয়া হতো। দেখতে দেখতে 11 মাসে পা দিয়েছে গাজা যুদ্ধ। একের পর এক নৃশংস সামরিক অভিযানের পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। পোলিও টিকাদানের জন্য গাজায় 3 দিনের মানবিক যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত রোববার তাদের মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। এরদোয়ানের সঙ্গে আলাপে সালমান বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর চাপিয়ে দেয়া নৃশংস আগ্রাসন মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে আরব ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে সৌদি আরব কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসির সঙ্গে ফোনালাপে একই বিষয় তুলে ধরেন সৌদি যুবরাজ। গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা প্রায় 41,000 ফিলিস্তিনি। এছাড়া গত 10 মাসে আহত হয়েছেন 94,000-এর বেশি। মধ্যপ্রাচ্যে সংকট সাক্ষী হচ্ছে এক এক রকম অভিজ্ঞতার। খুব সহসাই এই অস্থিরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা। এছাড়া ইসরায়েলের ভেতরেও জিম্মি ইস্যুসহ অন্যান্য ইস্যুতে উত্তাল নাগরিকরা। একই সঙ্গে এই সংঘাতে জড়িয়েছে ইরানও। এই সংকট বাড়ানোর পেছনে ইসরায়েলের দিকে অভিযোগ সবচেয়ে বেশি। গাজায় যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে থাকা হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে তারা। যুদ্ধবিরতির আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুর্কি এবং এমনকি চীনের সাথে আলোচনায় ছিলেন হানিয়া। একই সঙ্গে ফিলিস্তিনে ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের 14 জন প্রতিনিধিকে একত্রিত করার চেষ্টা করেছিলেন তিনি। আর এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে নির্ভুল হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করে ইসরায়েল। ইরানের মাটিতে এই আক্রমণটি ছিল সার্বভৌমত্বের একটি সুস্পষ্ট লঙ্ঘন, খুব স্বাভাবিকভাবেই, যা সাধারণত যে কোনো রাষ্ট্রের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া সৃষ্টি করবে। ইরান নিঃসন্দেহে এই হামলার কথা মনে রাখবে এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে জবাব দিতে দ্বিধা করবে না। মনে করা হচ্ছে এখনই অবিলম্বে প্রতিশোধ নাও নিতে পারে ইরান। ইসরায়েলে হামলার জন্য সঠিক মুহূর্তটি বেছে নেবে মাসুদ পেজেশকিয়ান সরকার। এর ফলে অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহুকে তো সরে যেতেই হতে পারে তার পুরো প্রশাসন সহ। ঐতিহাসিকভাবে ইরান ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়নি। ইরান এক্ষেত্রে ইসরায়েলের পেছনে প্রক্সি বাহিনী দিয়ে ঘায়েল করে আসছে। তবে এবার ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ড লক্ষ্য করে তাদের এক রাজনৈতিক অতিথিকে হত্যা করেছে। এতে ইরানের কাছে কোনো না কোনোভাবে প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ইরানের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের উপর সরাসরি সামরিক হামলা চালাবে নাকি ভিন্ন রূপ নেবে তা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি হামলার ঘটনা ঘটে তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। ইরান প্রতিশোধ হিসেবে সাইবার হামলা বা কৌশলগত কূটনৈতিক কৌশলও চিন্তা করতে পারে। এই ধরনের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের ইতোমধ্যেই নাজুক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। এর ফলে পরাশক্তিগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ খুঁজবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ থেকে কেউ লাভবান হবে না। এই অঞ্চলে সংঘাত জ্বালানোর জন্য কারো কারো ইচ্ছা থাকা সত্ত্বেও
ইরানের মতো দেশগুলোকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে বৃহত্তর আগ্রাসনের দিকে নিয়ে যাচ্ছে। ইতিহাস বলছে এই ধরনের কর্মকাণ্ড বিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যায়। ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ফলে লক্ষাধিক মানুষের প্রাণহানি, লক্ষাধিক বাস্তুচ্যুত এবং অগণিত মানুষ আহত হয়েছে। কিন্তু একটা সময় ইরাক থেকে সেনা প্রত্যাহার করে পিছু হটতে হয়েছে মার্কিনীদের, যার সাম্প্রতিক উদাহরণ আফগানিস্তান। যুদ্ধ বাঁধলে ইরান ও ইসরায়েলের উত্তেজনা দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে আর সীমাবদ্ধ থাকবে না। এই সংকট আন্তর্জাতিক সংকটে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং এই প্রতিক্রিয়া আঞ্চলিক ভারসাম্যকে কিভাবে প্রভাবিত করবে তা বিশ্ব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।